ভালো লাগছিল মাঝখানে, এখানে একটু কোনা কোনা মনে হচ্ছে। প্রিয় সভাপতি উপস্থিত, সদীয়বৃন্দ এবং বিডিএসএফ বাংলাদেশ স্টাডি ফোরাম, যেটা সম্পর্কে আমার অত বেশি ধারণা ছিল না, বিশেষ করে সাবেদিন এবং আনিকা এবং ওদের আরও অনেকে সেদিন গিয়েছিল, তাদের কাছ থেকে আমি এ সম্পর্কে জেনেছি এবং জেনে খুবই চমৎকৃত হয়েছি যে এই ধরনের একটা উদ্যোগ অনেক আগ থেকে নেওয়া হয়েছে এবং এটার মাধ্যমে এক ধরনের জ্ঞান চর্চা বা রাষ্ট্র নিয়ে অধ্যয়ন করার একটা উদ্যোগ আপনারা নিয়েছেন বেশ আগে থেকে। আমার সময় কতক্ষণ? 30 মিনিট। তো সরাসরি যে বিষয়টা আমার জন্য দেয়া হয়েছে যে কেমন বাংলাদেশ দেখতে চায় এবি পার্টি, আমি যেহেতু আমাদের দল সম্পর্কে এই বিষয়ে রাখা হয়েছে, আমাদের দল সম্পর্কে কিছু পূর্ব, তার আগে কেমন দেখতে চায়, কেমন বাংলাদেশ চাই আমরা। আমি যখন পড়াশোনা শেষ করেছি, অর্থাৎ কর্মজীবন শুরু হয়, তখন হঠাৎ করে আমার একটা বদনামি ছড়ায় পড়লো। বদনামিটা হচ্ছে আমি একটা বিয়ের ওকালতি করেছিলাম। এটা বাধ্য হয়ে করি নাই, এটা যে কোনো ঘটনার প্রেক্ষাপটে। তো সামহাও আমার খুব সুনাম ছড়িয়ে পড়লো যে আমি খুব ভালো ম্যাচ মেকিং করতে পারি। যদিও এটা আমি অত সচেতনভাবে করি নাই। আমাদের এক ছোট ভাই, সে বার এট ল করে আসলো, এসে সে বললো যে সে বিয়ে করতে চায়। আমি একটা পরিচিতদের মধ্যে একটা মেয়ে দেখালাম, সাথে সাথে পছন্দ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ধুমধাম 3 দিনের মধ্যে হয়ে গেল। উভয় পক্ষ খুব খুশি। তো এখন আমি খুব ঝামেলায় পড়লাম। আমার কাছে প্রায় জায়গা থেকে ফোন আসে যে ভাই আমাদের একটা ছেলে দেখে দেন, বা কেউ বলে একটা মেয়ে দেখে দেন। তখন আমি জিজ্ঞেস করতাম কেমন মেয়ে চান, এই যে আপনারা যেরকম প্রশ্ন করেছেন না, কেমন বাংলাদেশ দেখতে চান। তো বলতে না, বেশি কিছু লাগবে, একটা ভালো মেয়ে দরকার। ভালো মেয়ে, আচ্ছা ভালো মেয়ে বলতে আমরা সাধারণত বুঝি দেখতে শুনতে ভালো, লেখাপড়ায় ভালো। তো ঠিক আছে, কাউকে একটা সিভি দিলাম, আমার বিবেচনায় একটু ভালো মেয়ে। তিনি বললেন যে মেয়েটা একটু লম্বা হলে ভালো হতো। মাইটা তো আপনি বলেন নাই, একটু লম্বা হলে ভালো হতো। আচ্ছা, এরপরে একটা লম্বা মোটামুটি দেওয়া হলো। তো গায়ের রংটা আর একটু ফর্সা হলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, এরপরে পরিবার, বংশ, লেখাপড়া, আসলে সে সব দিক থেকে ভালো চায় আর কি। প্রথমে বলে যে তেমন কিছু দরকার নাই, ভালো রান্না করে কিনা, ভালো গান গাইতে পারে কিনা, বাবা মা আছে কিনা, এই ধরনের নানা রিকোয়ারমেন্ট তৈরি হয়। তো আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, এই প্রশ্ন যদি যে কাউকে করা হয়, তো সহজভাবে বলবে একটা ভালো বাংলাদেশ দেখতে চাই, একটা ভালো দেশ দেখতে চাই। ভালো দেশ মানে কি? অ্যাকচুয়ালি ভালো দেশ বলে কিছু নাই। দেশ বলে একটা কথা আছে। দেশ বলতে যে জিনিসটা দাঁড়ায়, যেমন আমরা যখন বলি পরিবার, পরিবার বলতে কি দাঁড়ায়? মা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, তাই না? এটাই তো। ঠিক দেশ বলতে যে জিনিসটা বোঝায়, আমরা যখন ভৌগোলিকভাবে বুঝি, একটা ভৌগোলিক সীমারেখা থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে, একটা পতাকা থাকতে হবে। আসলে কি শুধু পতাকা হলেই হয়? হয় না। আমরা দেশ বলতে যেটা বোঝাই, যে দেশ এবং তার যে নাগরিক, এই দুইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা অধিকার ভিত্তিক সুষম সম্পর্ক দরকার। এবং দেশটা হচ্ছে সে তার নাগরিকের অভিভাবক। তো আমরা কিরকম দেশ দেখতে চাই, এই আলোচনার সূত্রপাত হয় যে আমরা এখন যে দেশটাতে আছি, সেই দেশটা আসলে কি অবস্থায় আছে। আমরা যদি ইতিহাসে যাই, আমাদের দেশের তো অনেক লম্বা ইতিহাস। আমরা যদি পলাশী থেকেই শুরু করি, কারণ গেলে তো 1000 বছরের ইতিহাসে যাওয়া যাবে। পলাশী থেকে আমরা যদি শুরু করি, তাহলে আমরা দেখব আমাদের দেশটা এমন একটা জায়গায় ছিল যেটা মোটামুটি আমরা বলতে পারি
যে আমাদের দেশে তেমন কোনো অভাব অভিযোগ ছিল না। আমাদের দেশে বাইরে থেকে লোকেরা এখানে আসতো বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য। নিশ্চয়ই আমাদের এখানকার অবস্থা এত ভালো ছিল যে ব্রিটিশরা আমাদের এখানে এসেছিল তাদের জীবিকা নির্বাহ করার জন্য, জীবিকার সন্ধানে এসেছিল। যেমন আমরা এখন ইউরোপে যাই, আমেরিকায় যাই, সৌদি আরব যাই, কাতারে যাই, কুয়েতে যাই, কেন যাই? একটা ভালো কর্মসংস্থানের জন্য। কেউ সেখানে গিয়ে চাকরি করি, কেউ সেখানে গিয়ে ব্যবসা করি। ঠিক তেমনিভাবে ব্রিটিশরা, পর্তুগিজরা, আরবরা আমাদের এখানে এসেছিল তাদের জীবিকার সন্ধানে। তার মানে আমাদের দেশটা ফুলে ফলে শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম, আমরা ভালো ছিলাম। তাহলে আমরা কেন খারাপ হয়ে গেলাম? বা যারা আমাদের এখানে জীবিকা করতে এসেছিল তারা কেন আমাদের দেশটা তাদের দখলে নিল? আমাদের গ্রামাঞ্চলে একটা সময় লজিং মাস্টার বলে একটা কথা ছিল, এখন এটা মনে হয় উঠে গেছে, না খুব বেশি নাই, আছে এই প্র্যাকটিসটা আছে, কমে গেছে। একটা সময় ব্যাপক প্রচলন ছিল, এবং লজিং মাস্টাররা আবার ওই বাড়িতে বিয়ে করার একটা প্রবণতা ছিল না এরকম? তো আমাদের এখানে অ্যাকচুয়ালি ব্রিটিশরা এসেছিল লজিং মাস্টার হিসেবে, এসে তারা আমাদের মালিক বনে গেল, এবং সেই ইতিহাস আমরা সবাই জানি কেন কিভাবে তারা আমাদের মালিকানাটা নিল। মোটা দাগে আমরা বলি যে আমাদের ভুলের জন্য, আমাদের অনৈক্যের জন্য, বা আরো সুনির্দিষ্টভাবে আমরা যদি বলি যে আমাদের বেঈমানির জন্য, বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশরা আমাদের এই অঞ্চলটাকে তাদের করায়ত্ত করেছিল, আমাদের সম্পদ লুণ্ঠন করেছিল, আমাদের জমির মালিকানা কেড়ে নিয়েছিল। অর্থাৎ আমরা এক ধরনের গোলামে পরিণত হয়েছি, যার কারণে আমাদের এখানে একটা ভোকাবুলারি প্রচলিত আছে যে ব্রিটিশের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। ওনারা হচ্ছেন সাহেব, আমরা হলাম গোলাম। এই ধরনের একটা স্ট্যাটাস আমাদের মধ্যে ছিল। জমিদারি প্রথা ছিল, জমিদারির নামে এখানে ধর্মীয় নিপীড়ন ছিল, জমিদারির নামে ধর্মীয় বিভেদ ছিল। এগুলো আপনারা এখানে যারা আছেন তারা কম বেশি সবাই ইতিহাস সচেতন। ফলে আমাদেরকে একটা লম্বা লড়াই করতে হয়েছে, স্বাধীনতার লড়াই। সেই স্বাধীনতার লড়াইয়ের সাথে অনেক অধিকারের প্রশ্ন যুক্ত ছিল, জমির মালিকানার প্রশ্ন যুক্ত ছিল, আমার জমিতে আমি কি চাষ করব সেটার স্বাধিকারের প্রশ্ন ছিল, আমার ধর্ম পালনের একটা স্বাধীনতার প্রশ্ন ছিল, এই সবগুলো বিষয় ছিল। সেখান থেকে আমাদের 47-এর স্বাধীনতা, 47-এর স্বাধীনতার পরে আমাদের ভাষা আন্দোলন, আমাদের শিক্ষা আন্দোলন, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ। তো ইতিহাসগুলো বাঁকে বাঁকে প্রত্যেকবারই একটা প্রশ্ন ছিল যে আমার দেশটা কেমন হবে। একবার মনে করেছিলাম যে ব্রিটিশ চলে গেলেই আমার দেশটা ঠিক হয়ে যাবে, এবং সেজন্য আমরা রক্ত, জীবন সব দিয়েছি। ব্রিটিশ গেল, তারপর মনে হচ্ছে আমি যেটা চেয়েছিলাম সেটা মনে হয় পাইনি। আমরা মনে করেছিলাম যে আমাদের দেশটা যেহেতু একটা ধর্মের বিভেদ ছিল, হিন্দু মুসলিম একটা দূরত্ব ছিল, একটা শোষণের সম্পর্ক ছিল, একটা রাজা প্রজার, জমিদার আর প্রজার সম্পর্ক ছিল। আমরা ভেবেছিলাম যে আমরা মুসলমানদের যদি একটা রাষ্ট্র হয় তাইলে তো লেখা চুকে যায়, আমরা মুসলমানরা ভাই ভাই মিলে থাকবো, কেউ কাউকে আর ছোট করব না, এক ইমান, এক কলেমা, এক ধর্মীয় সত্তা, আমাদের মধ্যে আর কে বিভেদ তৈরি করে। সে কারণেই কিন্তু বহু সংগ্রামের পথ ধরে আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ভাগ করে নিয়েছি। এই ভাগাভাগি করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে, অনেক ঠকেছি আমরা, অনেক বঞ্চনার শিকার হয়েছি। যাই হোক, তারপর আমরা একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পেয়েছি।
কিন্তু সেখানেও কি আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে, বা আমরা কি মনে করেছি যে এই দেশটাই চেয়েছিলাম, এরকম দেশটাই চেয়েছিলাম? না, আমাদের মোহভঙ্গ হয়েছে। আমরা দেখলাম যে যারাই মসনদে বসছেন তারা তাদের মতো করে আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, আমাদের প্রাপ্যটাকে ঠিক করছেন তার দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে না। ফলে অনেকগুলো আন্দোলনের সূত্র ধরে ধরে, অনেকগুলো ছোটখাটো লড়াই, সংগ্রাম, আন্দোলনের সূত্র ধরে আমরা যখন 69 এসে পৌঁছালাম, আমরা ধারণা করলাম যে স্বৈর শাসকরা যদি সরে যায়, গণতন্ত্রের ভিত্তিতে যদি একটা রাষ্ট্র হয়, আমরা যদি আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি, তাইলেই মনে হয় আমাদের রাষ্ট্রটা, কাঙ্ক্ষিত রাষ্ট্রটা আমরা খুঁজে পাব। কিন্তু 70-এর নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে আমরা দেখলাম এখানে একটা ভৌগোলিক সমস্যা তৈরি হয়েছে। পশ্চিমারা মনে করছে যে আমরা যেহেতু ক্ষমতা পেয়ে গেছি, আমাদের ক্ষমতা, আমাদের শাসন তারা মানতে চায় না। ওই যে আমরা বলি না, বিচার মানি তবে তাল গাছটা আমার। এবং সেই নির্বাচনের ভিত্তিতে, গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রের বিভক্তির জায়গায় একটা গণহত্যা, নির্বাচনের ফলাফলকে বানচাল করা এবং অনিবার্য হয়ে ওঠা মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এবং সেখানে কথা ছিল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সেখানে প্রশ্ন ছিল যে এটা আমার বাংলা, এটা আমার দেশ, এটা আমরাই আমাদের উপর কর্তৃত্ব করব। তখন ওরা আর আমরা, ওরা কারা? ওরা যারা আমার মুসলমান ভাই, আমার ধর্মেরই ভাই, কিন্তু তারা অনেক দূরে থাকে, তারা উর্দুতে কথা বলতে চায়, তারা আমাদের মতো ডাল ভাত খায় না, তারা আমাদের মতো পোশাকে অভ্যস্ত না, আমাদের সংস্কৃতির বাইরের। তাহলে আমরা একটা সোনার বাংলা চেয়েছিলাম, আমরা একটা সোনার বাংলার স্বপ্ন দেখেছি। সেই সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার প্রাণে বাজায় বাসি। এই যে প্রেম, এই যে ভালোবাসার একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা কেমন দেশ চেয়েছিলাম, সেই দেশটা 71-এর পরে আমরা একটা সংবিধান রচনা করেছি, আমরা একটা নতুন পতাকা তৈরি করেছি, সবকিছু বদলে দিয়েছি আমরা। পতাকার বদল হয়েছে, জাতীয় সঙ্গীতের বদল হয়েছে, ভূখণ্ডের বদল হয়েছে, সংবিধানের বদল হয়েছে। শুধু একটাই আশা, যেখানে আর কোনো শোষক থাকবে না, এখানে আর কোনো শোষণের বঞ্চনার আর আওয়াজ আমরা শুনব না। কিন্তু 72-এর সংবিধান অব্যবহিত পরে আমরা দেখলাম কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। সংবিধানে লেখা আছে গণতন্ত্রের কথা, সংবিধানে লেখা আছে শোষণহীন সমাজের কথা, কিন্তু শাসনে সেটা প্রতিফলিত হচ্ছে না। ফলে আমাদের সেই আরাধ্য স্বপ্ন, আরাধ্য দেশ, সেই দেশ পাওয়ার জন্য আবার রক্ত ঝরল, ব্লাডশেড হলো। নিজের নেতা তার অনুসারীদের হাতে খুন হলো। তখনও একটা স্বপ্ন যে আমরা একটা দেশ পাবো। যাই হোক, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন যে এগুলো তো আমরা জানা কথা। অর্থাৎ আমি এই জানা কথাগুলো কেন বললাম, এই জন্য বললাম, প্রত্যেকবার আমাদের একটা প্রত্যাশা ছিল আমরা আমাদের মতো করে আমাদের দেশটাকে পাব। এখন চলে আসি যে আসলে কি দেশটা পাবো, আসলে কি দেশটা পাওয়া সম্ভব? যদি না পাই, যদি আসলেই আমরা দেশ পাবো না বলে একটা সিদ্ধান্তে পৌঁছি, তাহলে কি হবে? আর যদি এই সিদ্ধান্তে পৌঁছি না, দেশটা পাওয়া সম্ভব, কারণ অন্যরা তো পেয়েছে, অন্যরা তো পেরেছে, অন্যরা তো
আমাদের যে খারাপ অবস্থায় তারা একটা সুন্দর দেশ গড়তে পেরেছে, আমরা কেন পারবো না? তাইলেই আমাদের আজকের আলোচনা। আমরা যদি আজকে এখানে সিদ্ধান্ত নিই যা সম্ভব না, আমাদের অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের কীর্তিমান শিক্ষক পিএইচডি করতে গিয়েছেন, এমএস করতে গিয়েছেন, ফিরে আসেন না। তার সন্তানরা এই দেশে আর আসতে চায় না, থাকতে চায় না। আমি সেদিন দেখলাম এই যে উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে, একজন অভিভাবক খুব কেঁদে কেঁদে বলছে, এই দেশে আর থাকবো না। আমার সন্তান স্কুলে পাঠিয়েছি পড়ার জন্য, সেখানে সে একটা প্লেন ক্র্যাশ করবে, আমার সন্তানকে আমি চিকিৎসা দিতে হসপিটালে আনতে পারবো না, রাস্তার জ্যামে আমার চোখের সামনে রক্তক্ষরণে আমার সন্তান মারা যাবে, এই দেশে আমি কিভাবে থাকতে পারি? আমাদের কারো কাছে এই বাবার প্রশ্নের জবাব নাই। তাহলে খুবই সহজ হচ্ছে আমরা সবাই চলেন এই দেশ ছেড়ে চলে যাই, কিন্তু 18 কোটি মানুষের পক্ষে কি এই দেশ ছেড়ে চলে যাওয়া সম্ভব? সম্ভব না। আচ্ছা, প্লেন ক্র্যাশ তো আমেরিকাতে হচ্ছে। যখন ভাবি যে ভূমিকম্পে সেই সমস্ত উন্নত দেশে তো মানুষ মারা যাচ্ছে, তখন তো আমার একটু চিন্তার রেখা ফুটে ওঠে। যখন দেখি যে লস অ্যাঞ্জেলেসে বা ক্যালিফোর্নিয়াতে বা প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে আমেরিকার মতো শহরও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, কিংবা অগ্নি দাবানলে তাদের উন্নত শহরগুলো পোড়া কয়লায় পরিণত হয়ে যাচ্ছে, তখন আবার থমকে দাঁড়াই যে গিয়ে কি হবে। যখন দেখি করোনায় শহর ফাঁকা হয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো, তখন ভাবতে হয় একবার চেষ্টা করে দেখি না আমাদের দেশটাকেও ঘুরে দাঁড়ানো যায় কিনা। এরকম একটা স্বপ্ন থেকেই 2020 সালের 2রা মে আমরা একটা নতুন রাজনৈতিক দলের সূচনা করেছি। সেটার নামও দিয়েছি আমরা আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে যেটাকে আমরা বলছি এবি পার্টি। 2019 সালের 27 এপ্রিল সর্বপ্রথম আমরা এই আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছি জনগণের কাছে যে আমরা এমন একটা রাজনৈতিক দল করতে চাই যে রাজনৈতিক দলটা কোনো মতবাদ বা মতাদর্শ ভিত্তিক দল হবে না, এটা হবে অধিকারের ভিত্তিতে এবং সলিউশন বেসড প্রপোজিশন একটা পলিটিক্যাল পার্টি। আমাদের এই কথা বলার পরে প্রচুর কন্ট্রাডিকশন, প্রচুর কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয়েছে যে মতাদর্শ ছাড়া কি দল হতে পারে? আদর্শ ছাড়া কি কোনো রাজনৈতিক প্রপোজিশন দাঁড়াতে পারে? আমাদের খুব হিমশিম খেতে হয়েছে এটা জবাব দিতে গিয়ে। অনেকে আমাদেরকে এসে জিজ্ঞেস করেছে আপনাদের দলের আদর্শ কি? আমরা বলেছি যে আমরা একটা সেন্ট্রিস্ট, আমরা একটা সোশ্যাল ডেমোক্রেট, আমরা একটা মডারেট, আমরা একটা ইনক্লুসিভ পার্টি। মানুষ সন্তুষ্ট হয় না, তাদের অনেকগুলো প্রশ্ন। আপনাদের ইকোনমিক সলিউশন কি? তাদের অনেক প্রশ্ন। আপনাদের দলটা কি ধর্মভিত্তিক না ধর্মভিত্তিক না? তাদের প্রশ্ন আপনাদের নেতাকে, তাদের প্রশ্ন আপনাদের বাংলাদেশকে আপনারা কোন ধরনের রাষ্ট্র বানাতে চান। আসল কথা হলো আমরা যখন শুরু করি আমরা এত কিছু ভাবি নাই। আমরা যখন কাজ শুরু করি তখন আমরা বলেছি যে আমরা সমাজে 2 ধরনের রাজনৈতিক দল দেখতে পাচ্ছি। মোটা দাগে 2 ধরনের রাজনৈতিক দল দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে আদর্শ নির্ভর রাজনৈতিক দল, সমাজতন্ত্র এবং ধর্ম, এই দুইটাই প্রধান। আরো নানা মতাদর্শ আছে, কিন্তু আমরা দেখছি আমাদের সমাজে 2 ধরনের দল আছে, 2 ধারার দল আছে। একটা হচ্ছে আদর্শ নির্ভর। হ্যাঁ, সবারই আদর্শ আছে, কিন্তু আমরা কেন আলাদা করে আদর্শ নির্ভর বলছি? কারণ এমন কিছু আইডিওলজির কথা বলা হচ্ছে যারা বলা হচ্ছে যে এই টোটাল সলিউশন বেসড আইডিওলজির মধ্যে আছে। সমাজতন্ত্রে আপনারা জানেন যে একটা বিরাট অর্থনৈতিক রূপরেখা রয়েছে,
একটা রাষ্ট্র পরিচালনার। কিন্তু আমরা অ্যাপ্লাইড জায়গায় দেখলাম যে এই আদর্শ ভিত্তিক রাজনীতির মূল গন্তব্য কি। আমরা ক্রিটিক্যালি অধ্যয়ন করতে গিয়ে দেখেছি যে এই আদর্শ ভিত্তিক রাজনীতির মূল প্রতিফলন হচ্ছে বিভেদ। দেখবেন ধর্মীয় রাজনীতির মধ্যে অনেকগুলো দল, তাদের মধ্যে নানা ছোটখাটো বিষয়ে বিভেদ, নানা মত পার্থক্য। এক একটি দলের 2-3টি শাখা আছে এবং সেটা মতাদর্শিক বিভেদের কারণে, এটা অন্য কোনো কারণে না। অন্য দলে দেখবেন যে কাউকে মূল্যায়ন করলো না, সে বেরিয়ে গেলে আরেকটা দল করলো। অন্যান্য দলে দেখবেন নানা বিষয় নিয়ে, পদ পাওয়া না পাওয়া এগুলো নিয়ে বিভেদ আছে। কিন্তু সমাজতান্ত্রিক ধারা এবং ধর্মীয় ধারার দলগুলোর মধ্যে আমরা দেখেছি তাদের মধ্যে এই মতাদর্শিক বিভেদটা আরো প্রকট হয়। ফলে শুধু বৃহত্তর জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা না, তারা নিজেদের মধ্যেই নানা মতভেদে বিভক্ত হয়। হাত এখানে রাখবে না ওখানে রাখবে। কে কাকে ইমাম মানবে, কোন ইমামেরটা সহি কোন ইমামেরটা ভুল, এটা নিয়েও মতভেদ। মার্ক্সের দর্শন, মার্ক্সীয় দর্শনের কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, মার্ক্স আসলে কি বুঝাতে চেয়েছেন, একজন একভাবে মার্ক্সীয় দর্শনকে অধ্যয়ন করেছেন, ঠিক তেমনি ভাবে ধর্মগ্রন্থকেও আমরা দেখেছি এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছে। ফলে অনেক ধরনের তফসির তৈরি হয়েছে। যতগুলো তফসির ততগুলো দল। কিন্তু এই মতাদর্শিক দলগুলোর একটা অপরূপ অসাধারণ দিক হচ্ছে তারা অনেক বেশি সংগঠিত, তারা অনেক বেশি শক্তিশালী, তারা অনেক বেশি সুশৃঙ্খল। কিন্তু এই সুশৃঙ্খল সুসংবদ্ধতায় আমরা দেখেছি তাদের মধ্যে একটা জনগণ সম্পৃক্ততাকে তারা বিচ্ছিন্ন করে রাখে। কারণ মতাদর্শিক বিভাজনের কারণে তারা ইনক্লুসিভিটির জায়গায় তাদের মধ্যে আমরা একটা বিরাট লেকিংস আমরা দেখতে পাই। ফলে আমরা দেখেছি যে মতাদর্শ নির্ভর রাজনৈতিক দলের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করা কঠিন। হ্যাঁ, মতাদর্শিক দলগুলো একটা বিপ্লবী রাষ্ট্র তৈরি করতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে তারা পারে না। এগুলো আমাদের ছোট ছোট থিসিস। এরপরে আমরা দেখলাম যে আরেক ধারার দল আছে যারা অত কঠোর মতাদর্শ নির্ভর না, তারা ইনক্লুসিভ, তারা ডেমোক্রেটিক, তারা যথেষ্ট পরিমাণ উদার, কিন্তু তারা সুশৃঙ্খল না। তাদের মধ্যে একটা মোটিভেশনাল, জাতিকে একটা সুনির্দিষ্ট ধারায় পরিচালনা করার যে প্রপোজিশন সেটা অনুপস্থিত। তারা ক্ষমতায় যায়, তারা পপুলার, তাদের প্রচুর ভোট, তাদের প্রচুর সমর্থন, কিন্তু তাদের পক্ষে সুশাসন দেয়া, সুশৃঙ্খল একটা রাষ্ট্র তৈরি করা, রাষ্ট্রকে একটা স্বপ্নের জায়গায়, গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়ার যথেষ্ট ঘাটতি আছে। ফলে এই দুই জায়গায় আমরা দুই ধরনের স্ট্রেংথ দেখলাম, আবার দুই ধরনের থ্রেট বা উইকনেস আমরা দেখলাম। আমরা ভাবলাম যে উভয় পক্ষের স্ট্রেংথকে যদি একসাথ করা যায় আর উইকনেসগুলোকে যদি বাদ দেওয়া যায়, ইন বিটুইন একটা মডারেট রাজনৈতিক দল গঠন করা সম্ভব কিনা। সেই চিন্তা থেকে আমরা ভাবলাম যে আমাদের পার্টিটাকে এমন একটা জায়গায় নেওয়া যায় কিনা যেটা একটা সেন্ট্রিস্ট পজিশনে থাকবে, নট ডান দিকে হেলে পড়বে না, বাম দিকে হেলে পড়বে না, ডান বাম উভয়ের সুচিন্তাগুলোকে ধারণ করা যাবে। মতাদর্শিক জায়গা থেকে ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল জাস্টিস যেটাকে আমরা বলি সেটাকে ধারণ করবে এবং মূল্যবোধের জায়গায় রাখবে আমাদের
এই কয়েকশো বছরের মুক্তির যে সংগ্রাম, এবং আমাদের এখানে যে মানুষের মধ্যে যে ধর্মপ্রাণ একটা অনুভূতি আছে সকল ধর্মের মধ্যে, এই ধর্মের অহিংস বাণী বা প্রাণটাকে, সম্প্রীতিটাকে, মূল্যবোধটাকে অ্যাকোমোডেট করে আমরা একটা রাজনৈতিক দল দাঁড় করাতে পারি কিনা, গড়তে পারি কিনা। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দল অধ্যয়ন করা শুরু করলাম। আমাদের সংস্কৃতির সাথে যে সমস্ত দেশের মিল আছে, আমাদের দেশের হিস্টোরিক যে সমস্ত লেগেসিগুলো বিভিন্ন দেশের সাথে ম্যাচ করে, এই ধরনের দেশগুলো আমরা স্টাডি করে দেখলাম প্রত্যেকটা দেশেই এই ধরনের সেন্ট্রিস্ট, সোশ্যাল ডেমোক্রেট ম্যানারের পার্টিগুলোকে আমরা দেখলাম যে তারা সেখানে কম্পারেটিভলি বেটার রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পেরেছে। সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে যেই পাশ্চাত্যকে আমরা উন্নত রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য অনুসরণ করি, যাদেরকে আমরা মনে করি তারা অনেক ভালো রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি করেছে, আমরা ভাবলাম যে যেহেতু মতাদর্শিক জায়গায় বিরোধ তৈরি করে, কিভাবে আমাদের এই বিরোধটা দূর করে রাষ্ট্রের জায়গায় আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের ভাবনা থেকে আমরা একটা প্রাথমিক সলিউশন বের করলাম, সেটা হচ্ছে আমরা যদি প্রবলেম অ্যান্ড সলিউশন নিয়ে কাজ করি, তাহলে এখানে কোনো মতাদর্শিক বিরোধ তৈরি হবে না। আমরা যদি আমাদের রাষ্ট্রের প্রবলেমগুলো সর্ট আউট করতে পারি, মোটা দাগে কি কি সমস্যা আছে, এবং সেই সমস্যার সমাধান যদি আমরা বের করি, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমাদের ঢাকা শহরের সড়ক ব্যবস্থাপনা বা পরিবহন ব্যবস্থাপনার কথা যদি আমরা আনি, এই যে মাহাদি আমিন এখন বললেন যে জ্যামের কারণে আমরা কোথাও পৌঁছাতে পারি না, আমরা টাইমলি জানি না যে কখন গিয়ে পৌঁছাবো। 2 ঘন্টা আগে বেরোলে কখনো দেখি আধা ঘন্টা আগে চলে যাই, কখনো দেখি আরো 1 ঘন্টা দেরি হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে, তারা কিন্তু ঘড়ি ধরে ট্রেন, বাস তারা চড়তে পারে, তারা জানে এতটার মধ্যে পৌঁছাবে। তারা আমাদের দেশে একটা সমস্যা যে আমরা অন্য রাষ্ট্রের চাইতে এই জায়গায় পিছিয়ে আছি যে আমরা কেউ জানি না কয়টায় পৌঁছাতে পারবো বিজি টাইমে। তাহলে এটা একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন কি? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই সমস্যার সমাজতান্ত্রিক সমাধান কি, বা এই সমস্যার জাতীয়তাবাদী সমাধান কি, বা এই সমস্যার ইসলামিক সমাধান কি? সমস্যার সমাধান কি আলাদা আলাদা না একই রকম সমাধান? কি একই রকম সমাধান চান না আলাদা আলাদা সমাধান চান? অলমোস্ট সলিউশন সেম। আমরা যদি এখন আপনাদের কাছ থেকে খুঁজি যে কি কি সলিউশন বের করতে হবে, আপনারা বলবেন যে লেনগুলো প্রপারলি ফিক্স করে দিতে হবে, বাস কোন লেনে চলবে, ছোট গাড়ি কোন লেনে চলবে। আপনারা বলবেন পাবলিক ট্রান্সপোর্ট আর বাড়াতে হবে, মেট্রো রেল তৈরি করতে হবে। আপনারা বলবেন যে ফুটপাত দখলমুক্ত করতে হবে। আপনারা বলবেন আনঅথরাইজ পার্কিং যাতে না হয় সেটা করতে হবে। আপনারা বলবেন এই শিডিউল, স্কুল টাইম, অফিস টাইম এগুলো আলাদা আলাদা করে দিতে হবে। আপনাদের মধ্য থেকে 30টা সলিউশন ইনস্ট্যান্টলি এখানে পাওয়া যাবে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে। আমি কি ঠিক বলছি? আপনাদের ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনারাই কিছু সলিউশন বের করতে পারবেন। তাহলে দেখেন, প্রবলেম সর্ট আউট করলাম, সুনির্দিষ্ট করলাম আমরা, আবার যখন সলিউশন নিয়ে আলোচনা করলাম, আমাদের বিতর্কটা হবে কি নিয়ে? যে 4 লেন হবে না 5 লেন হবে। আমাদের বিতর্ক হবে স্কুল টাইম কখন হলে ভালো হয়, অফিস টাইম কখন হলে ভালো হয়। আমাদের বিতর্ক হবে মেট্রো রেলের রুট কোথায় কোথায় দিলে আমরা ইজিলি পৌঁছাতে পারবো। কিন্তু কখনোই বিতর্কটা ধর্ম নিয়ে হবে না, কখনোই বিতর্কটা জিয়াউর রহমান বা শেখ মুজিব নিয়ে হবে না, কখনো বিতর্কটা আপনি সুন্নি না আমি ওহাবি, আপনি কি নিম্ন বর্ণের না আপনি উচ্চ বর্ণের, সেটা নিয়ে হবে না। আমরা বুঝাতে চাচ্ছি যে রাষ্ট্রের সমস্যা নির্ধারণ করে সলিউশনের
প্রপোজ পলিটিক্স যদি আমরা করি, তাহলে এখানে আমরা একে অপরের মাথা কাটান ওই যে মতাদর্শিক দ্বন্দ্বে, আদর্শিক দ্বন্দ্বে আমাদের লিপ্ত হওয়ার সুযোগ কম। একটা দ্বন্দ্বে লিপ্ত হইতে পারি যে মেট্রো রেলের টেন্ডারটা কে পাবে, আপনি পাবেন না আমি পাবো, রাস্তার কাজটা আপনার কন্ট্রাক্টর নেবেন, আমার কন্ট্রাক্টর নেবেন। হ্যাঁ, ওইটা একটা প্রবলেম। দুর্নীতি, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, সেটা একটা প্রবলেম। তাহলে আমরা যদি আমাদের সমস্যাগুলো ধরে ধরে সমাধানের রাজনীতিটা প্রপোজ করতে পারি, ধরেন বিএনপির প্রপোজিশন কি, ঢাকা শহরের ট্রাফিক জ্যাম মোকাবেলায় বিএনপির প্রপোজিশন কি, ট্রাফিক জ্যাম মোকাবেলায় এবি পার্টির প্রপোজিশন কি, একটু বৃষ্টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল পানিতে তলিয়ে যায়, বিএনপির প্রপোজিশন কি, কিভাবে এই সমস্যার সমাধান করবে। আর এবি পার্টি যদি বলে এইভাবে সমাধান করবে, তখন আপনারা ফোকাস করবেন কিসে? নেতায় ফোকাস করবেন না কোন প্রপোজিশনটা আমার কাছে বেটার সেটাতে ফোকাস করবেন, কোন সমাধানটা সহজ, কোন সমাধানটা আমার জন্য লুক্রেটিভ সেটাকে ফোকাস করবেন, নিশ্চয়ই পরেরটাকে ফোকাস করবেন। আমরা বলছি যে রাজনীতিটাকে এই জায়গায় সলিউশন বেসড অ্যান্ড প্রবলেম আইডেন্টিফিকেশন, এই জায়গায় আমাদের নিয়ে আসার জন্য। আপনি যখন দেখবেন উন্নত রাষ্ট্রগুলোতে বিতর্ক হচ্ছে কার ট্যাক্স পলিসি কি হবে, কে অভিবাসীদের জন্য কি সুযোগ সুবিধা দিবে, কে কাকে দিবে, এটা নিয়ে তাদের মধ্যে বিরোধ হচ্ছে। তাদের মধ্যে এটা নিয়ে কোনো বিরোধ নাই যে এই রাষ্ট্রের কে কোন ধর্মের, কার কি বিশ্বাস অবিশ্বাস, কে ভারতের দালাল, কে পাকিস্তানের দালাল, এটা নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ আছে শুনেছেন কোথাও? নাই। তাদের মধ্যে বিরোধ হচ্ছে রাষ্ট্রের পলিসি নিয়ে। তো যেটা জানতে চেয়েছিলেন কেমন বাংলাদেশ দেখতে চাই, আমরা চাই এই শিফটিংটা চাই। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশকে কেন্দ্র করে, যানজট মুক্ত বাংলাদেশ, দারিদ্র মুক্ত বাংলাদেশ, ফুটপাতে লাখো মানুষের ঘুমানো মুক্ত বাংলাদেশ, দুর্নীতি, মাদক, এই যে আমি যেটা বলেছি ওই যে মেয়ে লম্বা হইতে হবে, মেয়ে সুন্দরী হইতে হবে, মেয়ে ভালো বংশের হইতে হবে, মেয়ে উচ্চশিক্ষিত হইতে হবে, আমরা যখন পাত্রী খুঁজতে যাই অনেক কিছু চাই। আমরা সেরকম একটা বাংলাদেশ চাই। আসলে একটা লোক এখানে পাবেন না, একটা মানুষ পাবেন না কোথাও যে বলবে যে আমার ফুটপাতে ঘুমানো বাংলাদেশ আমি চাই। আমি প্রায় সময় ভাবি এটা এই জেনারেশনের নাই, মাহাদি ওই জেনারেশনের নাই, এখানে এক দুইজন আছেন, সালাউদ্দিন ভাই আছেন জেনারেশনে। আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্যানিটারি টয়লেট ছিল না বেশিরভাগই, এবং টয়লেটগুলো ছিল বাড়ি থেকে বাসা থেকে অনেক দূরে, এইভাবে অ্যাটাচড টয়লেট সিস্টেম ছিল না। গ্রামের লোকেরা বলতো যে ঘরের ভিতরে টয়লেট থাকলে তো ঘরে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, এই ধরনের একটা ধারণা ছিল। ফলে টয়লেট রাখতো অনেক দূরে। আমাদের জেনারেশনে ছোটবেলায় দুইটা অসুখ বেশি হতো, একটু পেটের অসুখ আর একটা হচ্ছে চুলকানির অসুখ। হয় নাই এরকম নাই, তো রাত বিরাতে পেটের অসুখ হলে টয়লেটে যেতে হতো। যেহেতু বাসা থেকে টয়লেটগুলো দূরে, প্রত্যেক সন্তানের সাথে মা হারিকেন নিয়ে ওই টয়লেটে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ ভয় পেত, দূরের টয়লেট তো। আমি ভাবি ফুটপাতে যে লোকটা ঘুমায় তার যখন রাতের বেলা পেটে ব্যথা উঠে, কে তাকে টয়লেটে নিয়ে যায়? সে কিভাবে তার এই প্রাকৃতিক এই কষ্টটা এটা সারে? আমি প্রায় সময় এটা লোকদের সাথে শেয়ার করি। আপনার কি কখনো ভেবে দেখেছেন? আপনার জীবনে বহুবার এরকম ঘটনা ঘটেছে, রাতের বেলা আপনার সিরিয়াস হেডেক, মাকে বলেছেন, বাবাকে বলেছেন, ভাইকে বলেছেন, আপনার মাথায় জল পড়তে দিয়েছে, আপনাকে ওষুধ এনে দিয়েছে। ওই যে লোকটা রেল স্টেশন শুয়ে আছে, তার যে চরম মাথা ব্যথা, কে তাকে পেইন কিলার এনে দেয়? জ্বরে যখন তার গা কাঁপে, কে তাকে মাথায় একটু জলপট্টি দেয়? আমরা সেই রাষ্ট্রের নাগরিক, আমরা আমাদেরকে নিয়ে ভাবি, আমাদেরকে নিয়ে চিন্তা করি, কিন্তু একটা বারও কি ভাবি তো ওই লোকটা কেন চুরি করবে না? ওই লোকটা কেন আপনার গাড়ি থেকে গ্লাস খুলে নিয়ে যাবে না?
ওই লোকটা যে দিনের বেলায় কলার ধরে আপনাকে বলছে না, তুই ওই রাষ্ট্রের নাগরিক, আমি ওই রাষ্ট্রের নাগরিক, তুই 10,000 টাকার, 20,000 টাকার, 50,000 টাকার মোবাইল ফোন ইউজ কর, আমি সকালবেলা 10 টাকার নাস্তা খাইতে পারি না কেন? এই বৈষম্য রাষ্ট্র। ওই লোকগুলো সবাই এসে যদি আমাদের কলার ধরে, এই রাষ্ট্র কি টিকবে? বলেন টিকবে? লোকগুলো একদিন হঠাৎ করে এসে যদি গুলশানের বাড়িগুলো আক্রমণ করে বলে যে তোমরা গুলশানে থাকবা আর আমরা ফুটপাতে ঘুমাবো, এটা হইতে পারে না। একটা গুলশানের বিল্ডিং অস্ত থাকবে। আমাদের শহরে মানুষগুলো, আমরা যে গাড়ি চালিয়ে ধোঁয়া ছেড়ে দিয়ে, ওদের মুখের উপর ধোঁয়া ছেড়ে দিয়ে পার হয়ে চলে যাই, ওই ধোঁয়াগুলো যে তারা ইনহেল করে, ওই মানুষগুলো যদি একদিন বুঝতে পারে যে তাদের এই বায়ু দূষণের জন্য আমরা দায়ী, একদিন যদি জেগে উঠে, এই রাষ্ট্র টিকবে? থাকবে না এই রাষ্ট্র, কারণ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আপনারা যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক, তারা দেখবেন রাস্তা দিয়ে কোনো একটা ট্রাফিক সিগন্যালে যখন আপনি দাঁড়াবেন, আপনার দরজায় কিছুক্ষণ পরপরই টক টক শব্দ শুনতে পান না? একটা খাবারের দোকানে ঢুকে বের হওয়ার সময় দেখবেন একটা লোক হাত পেতে আছে। খুব কম জায়গায় দেখবেন ভিক্ষুক নেন। সুতরাং এই রাষ্ট্রকে যদি না বদলাই আমরা, এক ভয়াবহ বিপ্লব সামনে আছে, এক ভয়াবহ গণহত্যা সামনে আছে, এক ভয়াবহ ইমব্যালেন্স আছে। এখনো আমরা হয়তো টের পাচ্ছি না। পৃথিবীর তাবৎ ইতিহাস দেখেন, বিপ্লব হয়েছে সেভাবে। দুর্ভাগ্যজনকভাবে পৃথিবীর কোন বিপ্লব, বেশিরভাগ বিপ্লবে ব্যর্থ হয়েছে, বেশিরভাগ গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। আমি সেজন্য বলি যে এবারে আমরা যে গণ অভ্যুত্থান বিপ্লবের কথা বলছি, খুব বেশি আশা, খুব বেশি স্বপ্ন আমি দেখি না। একটাই সাফল্য যে আমরা শেখ হাসিনাকে এখান থেকে তাড়াতে পেরেছি। এই বিপ্লবের, এই গণ অভ্যুত্থানের এটাই তো A+, এটাই তো GPA-5। কারণ শেখ হাসিনা এমন ভাবে জেগে বসেছিল যে আমরা ভেবেছিলাম যে তার মৃত্যু ছাড়া আমাদের মনে হয় আর মুক্তি নেই, এবং তার মৃত্যুর পরে তার জেনারেশনও সে আবার ঠিকঠাক করে ফেলেছে, তৈরিও করে ফেলেছে। ফলে একটা সময় ভাবতেছি সে মরলেও তো লাভ নাই। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমি কোনো বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি বলছি যে আমরা সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই, সেরকম একটা বাংলাদেশ আমরা নিতে চাই। আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করব বাংলাদেশে। ওয়েলফেয়ার স্টেট কি? খুব সহজে, যেখানে শিক্ষা, চিকিৎসা ফ্রি, যেখানে বাসস্থানের নিশ্চয়তা আছে, যেখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কেউ বেকার থাকবে না, শিক্ষাটাই তৈরি হবে তার কর্মসংস্থানের আলোকে। আমরা তো কোনো ভোট কিভাবে দিব এটাই এখন পর্যন্ত ঠিক করতে পারি না। আমার ভোট আমি দিতে পারছি না যুগের পর যুগ। ভালো পরীক্ষা দিয়েও আমি নিশ্চয়তা পাচ্ছি না আমি টিকবো কিনা। আমি যা খাচ্ছি ভেজাল খাচ্ছি, বিষ খাচ্ছি, এরকম বহু নেগেটিভ কথা আপনাদেরকে বলতে পারবো। আসেন আশা দিয়ে শেষ করি। আমরা যদি এরকম একটা সলিউশন বেসড পলিটিক্সে যেতে পারি, এই যদি অঙ্গীকার হয়, আমাদের মতাদর্শিক মতবাদ ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর নয়, রাজনীতি হবে সমস্যা সমাধানমূলক, রাজনীতি হবে অধিকার ভিত্তিক। আমরা সবাই বলবো যে আপনি কোন দল করেন, স্বাধীনতা কি করেছেন, আপনাকে 100 বার সালাম। স্বাধীনতার পিতা, বাংলাদেশের পিতা কতজন হইতে যান হাত তোলেন, সবাই রাষ্ট্রের পিতা বানাই দিব, কোনো সুবিধা নেই। আমার অধিকার চাই। আপনারা যদি 100 জন এসে বলেন আমার জাতির পিতা মানো, আমার মানতে কোনো অসুবিধা নেই, যদি আপনাকে জাতির পিতা মানার পরে আমার বেকাররা চাকরি পায়, আপনাকে জাতির পিতা মানার পরে ঢাকা শহরের যানজট দূর হয়, আপনাকে জাতির পিতা মানার পরে যদি ড্রেনেজ ব্যবস্থা ঢাকা শহরে ভালো থাকে, আপনাকে জাতির পিতা মানার পরে আমি বেতন পাওয়ার পরে বাসায় নির্বিঘ্নে আসতে পারি, কোনো ছিনতাইকারী আমার বেতন ছিনিয়ে না নেয়, আপনার মতো আরো 10টা জাতির পিতা মানতে আমার অসুবিধা নেই। কিন্তু এই রাষ্ট্র আর একটা বার একটা পিতার কান্না শুনতে চায় না
যে পিতা বলবে এই দেশে আর থাকবো না। সেই রাষ্ট্রের জাতির পিতা হইলে কি আর মাতা হইলে? সেই রাষ্ট্রের আপনি কত বড় নেতা আর কত বড় এমপি, কত বড় মন্ত্রী, কি আসে না? প্রিয় ভাই বন্ধুগণ, জানি না আমরা পারবো কিনা, পৌঁছাতে পারবো কিনা। অনেকেই হয়তো স্বপ্ন দেখেছিলেন, বাস্তবতা স্পর্শ করতে পারেন নাই। আমরা সেই স্বপ্নটা দেখছি, এমন একটা দেশ যার হয়তো 30টা সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, একটা জায়গায় সে দেশটা দাঁড়াবে, এবং সেটার জন্য একটা সলিউশন বেসড প্রপোজিশন লাগবে। এবং আমি আশা করি বাংলাদেশ আমাদের যে স্টাডি ফোরাম এই ক্ষেত্রে আমাদের জন্য কাজ করবে, আমাদেরকে প্রশ্ন করবে, আমাদেরকে জবাবদিহিতা আনবে, আমাদেরকে পথ দেখাবে। তাইলে এই নতুন ধারার রাজনীতি আমরা তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।